রাজনৈতিক একজন ব্যক্তিকে কিভাবে ফাঁসানো যায়, এই কারণেই এই মামলায় তারেক রহমানকে জড়ানো হয়। এই কারণে যে তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিটে যে সমস্ত বক্তব্য এসছে, জবানবন্দি এসছে, যে সমস্ত তথ্য এসছে, তাতে তারেক রহমানের নাম এখানে কোথাও সঠিকভাবে জড়াইতে পারে নাই। তারপরেও তাকে আসামির কলমের নাম দিয়ে মামলায় পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তাকে অভিযুক্ত করে এই মামলায় চার্জশিট দাখিল করে। আমার পূর্ববর্তী জাজ সাহেব মামলার নথি পর্যালোচনা করে প্রথমে চার্জ গঠন করেন, কিন্তু উনি ওনার পরবর্তীকালে আমি স্পেশাল জাজ কোর্টে অর্থাৎ ওই আদালতে বিচারক হিসেবে নিযুক্ত হই। আমি বিচারক হিসেবে নিযুক্ত হওয়ার পরে মামলার নথি আমি বিশদভাবে স্টাডি করে দেখি যে তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগে তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ নেই, তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদানই নেই। এরপরেও যেহেতু চার্জ গঠিত হয়ে গিয়েছে, এই কারণে আমাকে বিচার করতে হবে। আমি বিচার কন্টিনিউ করি, সাক্ষী হিসেবে গ্রহণ করি। আসামির বিরুদ্ধে তো কোনো এভিডেন্স নেই, এভিডেন্স হলো জিরো। একজন সাক্ষী তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে তার নামই উচ্চারণ করেন, কোনো অভিযোগ দেয় নাই। সেই মামলায় কিভাবে আসামিকে কনভিকশন দেওয়া? একজন আসামিকে বা একজন ব্যক্তিকে তিনি যেই হন, শাস্তি দেওয়ার বিধান তো আমাদের দেশের প্রচলিত আইন পারমিট করে না। আমার কাছ থেকে যখন এই তথ্যটা আইন সচিব দুলাল পেলেন, তখন উনি নানাভাবে সরকারের গোয়েন্দা সংস্থাকে দিয়ে আমার পিছনে লেলিয়ে দিলেন। দফায় দফায় আমাকে আইন প্রতিমন্ত্রীকে দিয়ে প্রেশার ক্রিয়েট করতে থাকে এবং ডিজিএফআই আমার পিছনে লেলিয়ে দিল। আইন সচিব দুলাল আমাকে সাথে করে নিয়ে, যেহেতু তার কথায় আমি রাজি হলাম না, তখন আমাকে ধরে নিয়ে যায় ডিজিএফআই কে দিয়ে। আইন সচিব দুলালও সঙ্গে ছিল, নিয়ে গেল সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বাসায়। খায়রুল হক সাহেবকে দিয়ে আমাকে আবার প্রেশার ক্রিয়েট করালো, মামলাটা দ্রুত বিচার করে শাস্তি দেওয়ার জন্য স্টেপ নিতে হবে। আমি বললাম যে স্যার, এটা আমি আইনানুগভাবে দেখছি, আমি যতদূর সম্ভব এটা দ্রুত বিচারই হবে, আমি আইনানুগভাবে বিচার কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু উনি আমাকে খুব প্রেশার দিতেছে। এবিএম খায়রুল হক সাহেব, বর্তমান চেয়ারম্যান ল কমিশন, আমার কাছ থেকে স্পষ্ট কথা খায়রুল হক সাহেব কিন্তু নিতে পারেনি। আমি বলেছি আইনানুগভাবে বিচার। এরপরে আমাকে ধরে নিয়ে গেল আইনমন্ত্রী, আইন সচিব দুলাল এবং ডিজিএফআই এর চিফ মেজর জেনারেল আকবর সাহেব আমাকে প্রথম বললেন যে এই মামলায় আমাকে তদারকি করার জন্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনার দায়িত্ব দিয়েছে, এই মামলার দেখাশোনার দায়িত্ব কিন্তু আমার, এই মামলায় আপনি দেখবেন। এরপরে আইন সচিব দুলাল সেখানে ছিলেন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ছিলেন। তারা দফা দফা কথা একটাই, যে জনাব তারেক রহমানকে শাস্তি দিতে হবে, পানিশমেন্ট দিতে হবে, খালাস জন্য না। এই কথাটাই বারবার উচ্চারিত করতে থাকে। আমি বলেছি তাদেরকে আমি আইন পর্যালোচনা করে আইন অনুসারে বিচার দিব এবং ন্যায় বিচার পাবো। ডিজিএফআই চিফের ওখান থেকে আসার পরে দু একদিন পরেই ঢাকার জেলা জজ আব্দুল মজিদ এবং ঢাকার মেট্রোপলিটন সেশন জজ জহিরুল ইসলাম, এরা দুইজন একদিন আমার চেম্বারে আসে। এসে তারা বলে যে আইন সচিব দুলাল বলেছে এই মামলায় আপনাকে পানিশমেন্ট না দিলে আপনার কিন্তু ভয়াবহ ক্ষতি হবে। আমি জিজ্ঞেস করলাম কি ক্ষতি হবে? তারেক রহমানকে খালাস দিয়ে যদি আপনি আপনার চেম্বার থেকে বের হন, এরপরে আপনাকে কিডন্যাপ করা হবে, আপনাকে গুম করা হবে, আপনার আত্মীয় স্বজন পরিবার কেউ কোনোদিন লাশ খুঁজে পাবে না। এটাও আমার চেম্বারে এসে মামলায় তারেক রহমানকে পানিশমেন্ট দেওয়ার জন্য, চাপ প্রয়োগ করার জন্য তারাও চেষ্টা করে। তাদেরকে এগুলো পাত্তা দিই নেই। শুক্রবারে আমাকে সন্ধ্যায় যেতে বললো, গোয়েন্দা বাহিনী আসলো, গোয়েন্দারা ডিজিএফআই আসলো, ওনারা আমাকে নিয়ে গেলেন জাস্টিস আশিস রঞ্জন সাহেবের বাসায়। 2-4 মিনিট পরেই দেখি আইন সচিব দুলাল এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাস্টিস আশিস চন্দ্রের বাসায় আমরা যেখানে বসেছিলাম সেই রুমে ঢুকলো। ঢুকে তারা
4টা পিস্তল বাইর করলো, বাইর করে গুলি লোড করতেছে আর আমাকে দেখাচ্ছে যে এই পিস্তল দিয়ে 8টা গুলি বাইর হয়। একটা যদি আপনাকে একবার যদি টিকে থাকে তাহলে আপনার এই 8টা গুলি 10টা গুলি আপনার দেহ সেট করে দেখিয়ে। এবার বলেন তারেক রহমানের মামলার রায় সম্পর্কে কি করব? আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি এবং আমার জাস্টিস উনিও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। আইন সচিব গোলাম বারবার চাপ দেয় এই মামলার শাস্তি না দিলে, এই মামলা জেল না দিলে, এই মামলা আমাকে খালাস দিলে কেউ নিস্তার পাবেন না। তখন আমি বললাম জাস্টিস আশিস চন্দ্র সাহেবকে, স্যার এই তার বিরুদ্ধে এভিডেন্স, একজন সাক্ষীও ছাড়া একজন সাক্ষী তার নাম মামলায় তার বিরুদ্ধে বলে নেই, তার নামই উচ্চারণ কোন অভিযোগ দেওয়া তো তার দূরের কথা, তার নামই নেই এভিডেন্স। আমি কিভাবে পানিশমেন্ট? আমি বললাম যে আমি এই রায় লিখতে পারবো না। তখন আইন সচিব দুলাল জাস্টিস আশুতোষ বাবুকে যে স্যার তাহলে কি করা যায়? আমি বললাম স্যার জাস্টিস স্যার আপনি রায় লিখে দেন, আমি দেখবো। জাস্টিস সাহেব বললেন না আমি রায় লিখতে পারবো না, মোতাহার সাহেবের রায় মোতাহার সাহেব। আমাকে ধরে আবার গোয়েন্দা বাহিনী নিয়ে আর তারপরে আমাকে বাসায় রেখেছিল এবং আইন সচিব দুলাল সিদ্ধান্ত ছিল আগামীকালকে এই রায় আমি বাসায় বসে লিখব, আমাকে কম্পিউটার টাইপিস্ট দেবে, সারাদিন লিখে সন্ধ্যার আগে অর্থাৎ শনিবার 16ই নভেম্বর রাষ্ট্রসভার বাসায় আসতে হবে। তারেক রহমানকে কনভিকশন দিয়ে সেই খাতা কমপ্লিট করে জাস্টিস পরের দিন অর্থাৎ শনিবার সন্ধ্যা মাগরিবের নামাজের আগে হাজির হতে হবে, এই নির্দেশ আমাকে জাস্টিস আইন সচিব দুলাল এবং দিলেন। তখন আমার কাছ থেকে রায়টা গোয়েন্দা বাহিনী আইন সচিব দুলালের কাছে নিয়ে যায়। পরের দিন হলো রবিবার, রায় দেওয়া হবে। পরের দিন সকালবেলা গোয়েন্দা বাহিনী একটি রায় আইন সচিব দুলালের হাতের নিজের লেখা তারেক রহমানকে পানিশমেন্ট দিয়ে একটি রায় লিখে আমার কাছে পাঠিয়েছে। তো আমি বললাম যে কনভিকশন উনি শুধু দিয়েছেন, কিন্তু কনভিকশন কেন দিয়েছেন এভিডেন্স পর্যালোচনা নাই, তার বিরুদ্ধে কে সাক্ষী, কোন সাক্ষী সাক্ষ্য দিয়েছে কিনা, কোন সাক্ষ্য প্রমাণটা কনভিকশন দিলে এটা তো হতে পারে। রায়টা নিয়ে আমাকে আমার বাসা থেকে কোর্টে নিয়ে গেল রায় দেওয়ার জন্য। সঠিক আমার 30 বছরের চাকরি কখনোই কোন যেটা আমি করি নাই উইদাউট বেসিস, উইদাউট এভিডেন্স, সাক্ষী ছাড়া, ভিত্তি ছাড়া, সে যেই হোক তাকে তো পানিশমেন্ট দেওয়া যায়। তাই আমি ডিবেট, আমার নীতিবোধ, আমার বিচারিক, আমি এভিডেন্স পর্যালোচনা করে, আইন পর্যালোচনা করে উনি তারেক রহমান ছিলেন সম্পূর্ণ নির্দোষ, তার বিরুদ্ধে কোনো এভিডেন্স ছিল না, তাই তাকে নির্দোষ সাব্যস্ত। তারপরে সেখান থেকে আমি 4 দিনের আগেই ছুটি নিয়ে আমি আত্মগোপনে চলে যাই, যেহেতু চারদিকে আমাকে থ্রেট, আমাকে গুম করবে, আমাকে খুন করবে, হাজার হাজার পুলিশ, এগুলো এর ভিতরে আমি ওখান থেকে গোপনে পালিয়ে আসি। একটা পত্রিকা রায় কেন খালাস হয়েছে, কেন পানিশমেন্ট হয়নি, এই নিউজটা একটি পত্রিকা পাবলিশ হলে সোমবারের পর থেকে এই রায় নিয়ে সব মানুষ নীরব হয়ে যায়। নীরব হওয়ার পরে তখন আমি ঢাকার পরিস্থিতি অবজার্ভ করি, তখন আমি 4 দিন পরে ফিরে আসি ঢাকায়। 13 দিন পরে আমার রিটায়ারমেন্টের ডেট ছিল। এই ডেটে যেদিন আমি রিটায়ারমেন্টে যাব সেই তারিখে আমাকে কোর্ট থেকে রিটায়ারমেন্টের কাগজপত্র দস্তখত করে বাসা যাওয়ার পথে তারা কিডন্যাপ করে এই ষড়যন্ত্র করে 3বার মিটিং হয় আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের লোক মারফত আমি এই তথ্যটা পাই। এটা পাওয়ার পরে যেদিন আমি রিটায়ারমেন্টে যাওয়ার ডেট তারা ফিক্স করে, সেই ডেটের আগের রাতে আমি অফিস বাসা রেখে আমার পালিয়ে চলে যাই, আবার গোপনে চলে তাদের ভয়ে। কনভিকশন দেওয়ার রায় আইন সচিব দুলাল লিখে দিয়েছিল, সেটা আমি সাহসের সাথে মোকাবেলা করে তার রায় আমি প্রকাশ করি নাই। আমি দেশ থেকে আমাকে পালাতে বাধ্য হয়েছে, কিন্তু বর্তমান বিচারক এই কিন্তু আইন সচিব দুলাল করবেন। রায়টা আগে লিখে সই করে ওই রায়ের কপি থাকবে ওই ডিজিএফ এর কাছে, সশস্ত্র বাহিনীর কাছে। ওই রায় প্রকাশ করার সময় তার হাতে দিয়ে এগুলো উঠিয়ে দেবে যে তুমি রায়টা পড়ে দিয়ে।
এছাড়া ওই বিচারকের ক্ষমতা নাই এই মামলায় তার নিজ আইন গুণ সাক্ষী হিসাবে পর্যালোচনা করে রায় দেয়। শুধু এই জজ নয়, রাজনৈতিক সংশ্লিষ্ট কোনো মামলা, শুধু নিম্ন আদালত নয়, হাইকোর্টের কোনো জজের কোনো ক্ষমতা নাই তারা বিচার বিবেক দিয়ে আইন দিয়ে ন্যায় বিচার। আপনি খোঁজ নিয়ে দেখেন সে গোয়েন্দা বাহিনী দ্বারা একেবারে সে ঘেরাও হয়ে আছে, তার বাসা ঘেরাও হয়ে আছে। রায় বিচারক লিখলেও সেই রায় আগে আইন সচিবকে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখিয়ে কনফার্ম করে তারপরে উনি রায় সই করতে পারেন। এছাড়া বিচারকের ক্ষমতা নাই ওই রায় উনি নিজে জ্ঞান বিবেচনা আইন সাক্ষী সাবর পর্যালোচনা করে রায় দেবে, এর ক্ষমতা তার নাই। কোনো বিচারক নেই। প্রতিটি জজ এখন তটস্থ, প্রতিটি বিচারক ন্যায় বিচারের কোনো চিন্তা করে না, কোনো আইনের চিন্তা করে না। আইন সচিব দুলাল কি নির্দেশ দিচ্ছে সেটাই তাদেরকে রায় দিতে হচ্ছে, রিমান্ডে দিতে হচ্ছে, বিনা অপরাধে মানুষ রিমান্ডে দিয়ে নির্যাতিত হচ্ছে। সর্বোচ্চ অন্যায়ের বিচার, আইনের কোনো বিচার নাই, ন্যায় বিচার নাই, নিরপেক্ষ আদালত নাই, আইনের শাসন নেই। বাংলাদেশের প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি যখন বিচার পায় নাই, আমি নিম্ন আদালতের একজন জেলা জজ পর্যায়ের বিচারক ছিলাম, আমি ন্যায় বিচার পাই নাই। তার প্রমাণ বা বিরোধী দলের নেতা কর্মী বা অন্য কেউ ন্যায় বিচার পাবে এই বর্তমান এই সরকারের ক্ষমতা থাকাকালে, এটা জাতি বিশ্বাস করে। আমি আমার ন্যায় বিচার আমার বিবেক দিয়ে, আমি একজন মুসলিম পরিবারের সন্তান, আমি আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বলছি, আমি ন্যায় বিচারে কারো হস্তক্ষেপ বা থ্রেট আমি সংগ্রাম করে এসেছি। আমি তো জীবন বাজি রেখে এই মামলা রায় দিয়ে আসছি। ওই তারেক রহমান, বিএনপি, রাজনীতি আমি কোনো কিছু মানি না। আমি দেখেছি আইন, আমি দেখেছি ন্যায় বিচার, আমার আসামির বিরুদ্ধে অভিযোগ তারা প্রমাণ করেছে কিনা, সত্য কিনা। আমি সত্য অভিযোগ না পেলে কোনো আসামিকে কনভিকশন কেন দেবে? এটা কোনো ন্যায়বান মানুষ করতে পারে না, আমিও করি নাই।